রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। মিটফোর্ড হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদের প্রধান আসামি না করে নিরপরাধ 3 জনকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, হত্যায় জড়িত মূল অভিযুক্তদের প্রধান আসামি হিসেবে দেখানো হয়নি। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হত্যাকাণ্ডের 60 ঘণ্টা পার হবার পরও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় কারা জড়িত এবং কেন মূল অভিযুক্তদের বাদ দিয়ে অন্যদের আসামি করল, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ সময় এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় ঘটনার সাথে জড়িত সন্দেহে 5 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি। আগামীতে দলের নেতাকর্মীরা কোনো অপরাধের সাথে জড়িত হলে সাংগঠনিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মুন্না আরও অভিযোগ করেন যে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনকে ব্যর্থ করে রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মিটফোর্ড হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতের যুগকে মনে করিয়ে দেয়। প্রতিটি হামলা মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত বলেও মন্তব্য করেন রিফাত রশিদ। এদিকে সোহাগ হত্যা ও রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজের প্রতিবাদে সন্ধ্যা 7টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল করবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম। এর আগে বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে মিটফোর্ড হাসপাতাল এলাকায় মোহাম্মদ সোহাগ নামে ভাঙাড়ি ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় কঠোর সমালোচনা। গত জুলাইয়ের পর থেকে যখন আমরা একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পার হয়ে নতুন বাংলাদেশ গড়ার দিকে আমরা মনোযোগ দিলাম, তখন দেখতে পেলাম যে রাজনৈতিক শেল্টারে প্রায় 150-এর বেশি খুন। এগুলো আমাদের ইতিহাসের জন্য, আমাদের জন্য, আমরা যারা গণঅভ্যুত্থান করেছি, যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার জন্য লজ্জার। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। সেই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না। কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলো নির্লিপ্ত নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও দুর্বল, তাই তারা শতভাগ কাজ করতে পারছে না বলে স্বীকার করলেন আইজিপি। আইনশৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহিষ্ণু আচরণের প্রত্যাশা তাদের। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে পাথরের আঘাতে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এখন নিন্দা ও প্রতিবাদের ঝড়। শনিবার ঢাকা পুলিশ লাইন্স পরিদর্শনের সময় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে।
ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে যে দিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় দুই এক জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এদিকে নানা হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এক মুসল্লি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাস্ত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে 1 লাখ চারা গাছ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরও বলেন, মব জাস্টিসের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। গত 3-4 মাসে যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে তখনই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন যে যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। এবার জানাবো জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পরিবারের অসচ্ছলতা ঘোচাতে ঢাকায় চাকরি করতে আসা নেত্রকোনার রমজান শামিল হন জুলাই বিপ্লবে। এক পর্যায়ে প্রাণ হারান পুলিশের গুলিতে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পরিবারের আশা সন্তানের রক্ত যেন বৃথা না যায়। চান দ্রুত বিচার ও সরকারের সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামে রমজান মিয়া পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে আসেন ঢাকায়। 2024 সালের 19 জুলাই রামপুরায় যোগ দেন ছাত্র জনতার মিছিলে। তার গলা ও বুকে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটলেও মেলেনি চিকিৎসা। সহযোদ্ধাদের কোলেই মারা যান রমজান। তুমি দেখিনি আর আমার হতে কইছে আমি থাকতে তোমরা কোনো জিনিসের কষ্ট দিতাম না, আমার শরীরে কোটা রক্ত থাকতে মা তোমরা কষ্ট দিতাম। রমজানের আয়ে চলতো তার পরিবার। হত্যার বিচারের পাশাপাশি তাই সরকারকে পাশে চান তার স্বজনরা। সংসার কিছু নাই, এই ছেলেটাই চালাইতো টাকা থেকে, তারা কিস্তি উঠাইতো, কিস্তি পর্যন্ত সারা মাসের মাস কিস্তি চালাইছে। শহীদ হয়েছে আমার ভাই, আমরা চাই যে হত্যাকারীর বিচার। 15 লক্ষ টাকা আমার কয়দিন যাইব, সরকার যদি আমার সহযোগিতা একটু করে দেয়, সরকার একটা আমি আত্মীয় সহত চাইতে যদি দেয় সেটা আমার লাগে খুব ভালো হয়। আর শহীদ পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রমজানের ভিটায় ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 4 জন শহীদ পরিবারকে ঘর দিচ্ছি সরকারিভাবে। তার মধ্যে নেত্রকোনা সদর রমজানের বাড়ি কিন্তু আছে, এটি নির্মাণ হবে। তাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা স্পেশালি দেখছি, তাদেরকে স্পেশাল কেয়ার করছি। রমজান মিয়ার হত্যার ঘটনায় ঢাকায় একটি মামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে রমজান মিয়া সহ শহীদ হয়েছেন নেত্রকোনার 17 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি জানায়, গত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙাড়পাড় এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে দেশে প্রবেশের সময় বিএসএফের টহল দলের মুখোমুখি হয়। এ সময় বিএসএফের গুলিতে আহত হন শফিকুল ইসলাম।
গুরুতর অবস্থায় তার সাথে থাকা ব্যক্তিরা শফিকুলকে পরিবারের কাছে পৌঁছে দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভোররাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আসকর আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিজিবির পক্ষ থেকে কি কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আজকে বিকাল ৫টা নাগাদ দুই দেশের যে বিওপি পর্যায়ের কমান্ডাররা তারা পতাকা বৈঠকে বসবে। তো পতাকা বৈঠকের পরপরই তারা একটা সিদ্ধান্ত আসতে পারে হয়তোবা। আর এছাড়াও ব্যাটালিয়ন পক্ষ থেকে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফ এর কাছে নিন্দা জানিয়েছে। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, গত রাত্রে ২:৩০টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জন চোরাকারবারীরা তারা ভারতের ৫০০ গজ দেশি অভ্যন্তরে প্রবেশ করে। তারপরেই তারা গরু নিয়ে আসার পরপরই কিন্তু ভারতের অভ্যন্তরেই বিএসএফ এর সাথে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে তারা যখন গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় তাদেরকে বিএসএফ এর পক্ষ থেকে বুলেট নিক্ষেপ করা হয়। তারপরও বিজিবির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারপর চোরাকারবারীরা যারা রয়েছে তারা কিন্তু বিএসএফ কে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরই বিএসএফ আবারও বুলেট ছোড়ার পর একজন গুরুতর আহত অবস্থায়, অর্থাৎ শফিকুল ইসলাম নামক একজনকে গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসা হয়। যে তার যে সহযোগী যারা ছিল তারা তার বাড়িতে নিয়ে আসে। তো বাড়ি থেকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় ১ ঘন্টা পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তো আমরা একটা বিষয় আপনাকে বলে রাখি, দোয়ারাবাজার সীমান্ত দিয়ে আমরা প্রতিনিয়তই দেখি চোরাকারবারীরা গরু থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, খাদ্য সামগ্রী কিন্তু চোরাই পথে নিয়ে আসে। আমরা প্রতিদিনই এমন খবর পাই এবং বিজিবির পক্ষ থেকে আমাদেরকে সংবাদ বিজ্ঞপ্তি এবং সংবাদ সম্মেলন করে জানানো হয় যে চোরাকারবারীরা প্রতিনিয়তই কিন্তু সুনামগঞ্জ দোয়ারাবাজার ছাড়াও কিন্তু আরো যে সীমান্ত রয়েছে তাহিরপুর, বিশাম্বরপুর এবং সুনামগঞ্জ সদর সীমান্ত দিয়ে প্রতিনিয়তই কিন্তু চোরাকারবারীরা অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন পণ্য নিয়ে আসার চেষ্টা করে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আজকে হয়তোবা বিকাল ৫টার পর আমরা আরো পরবর্তীতে জানাতে পারবো যে আজকের যে ঘটনা ঘটেছে, নিহত হওয়ার ঘটনার সর্বশেষ কি হয়েছে সেটা হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তের সর্বশেষ খবরাখবর। সীমান্তের সবশেষ তথ্য নিয়ে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাকির হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে গত ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের এক চিঠির বরাত দিয়ে একথা জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ নিউজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে এবং মামলা করে। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পাইয়ে দিতে ব্যাপক লবিং করেছিলেন শেখ হাসিনা। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, WHO মহাপরিচালক ডক্টর টেড্রোস আদানম গেব্রিয়েসাস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানান, সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথারিনা বোহম সিয়ারোর দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টি ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন দলের সাবেক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। বলেন, দলের চলমান সমস্যা দ্রুত কেটে যাবে। অন্যদিকে নতুন মহাসচিব জানান, গঠনতন্ত্র বিরোধী কাজ করায় দল থেকে অনেককে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৮ জুন
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 10ম জাতীয় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি, কিন্তু মিলনায়তন না পাওয়ায় পরে তা স্থগিত করা হয়। সম্মেলন ডাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর জেরে এরই মধ্যে মহাসচিব পদ হারিয়েছেন মুজিবুল হক চুন্নু। নতুন মহাসচিব হন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্য পদ সহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত সিনিয়র নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, একনায়কতন্ত্র না মানায় ক্ষুব্ধ হন চেয়ারম্যান। গঠনতন্ত্র ভঙ্গ করায় ব্যবস্থা নিয়েছে দল, জানান নতুন মহাসচিব। যৌথ নেতৃত্বের জন্য আমার হাতে থাকতে হবে সব। আমরা যে 20-এর ক ধারাটা, এটা একটা ডিকটেটরশিপ। হোয়াট এভার হি লাইকস হি ক্যান ডু অ্যান্ড আনডু। আর এই ধারাটা এরশাদের জন্য প্রযোজ্য ছিল, কারণ সে রাষ্ট্রপতি ছিল, সেনাপ্রধান ছিল। ব্যাপারটাই তো এমন হয়ে গিয়েছিল যে আইদার আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন অথবা পার্টির চেয়ারম্যান থাকবেন। ব্যাপারটা এই পর্যায়েই ছিল। তৃণমূলের নেতাকর্মীরা এবং সকল প্রেসিডিয়ামরা পার্টির চেয়ারম্যানকে বেছে নিয়েছেন। কাউন্সিল হলে দলের সব সমস্যার সমাধান হবে বলে আশা হাওলাদারের। এবারও জাতীয় পার্টি ভাঙার পেছনে কারো হাত থাকতে পারে বলে ধারণা নতুন মহাসচিবের। সবাই মিলেই আমরা জাতীয় পার্টি করবো, এটি হলো লক্ষ্য। এখনো এরকম কোনো সিদ্ধান্ত হয় না যে আমরা একটা জাতীয় পার্টি করব, এবং ঐক্যবদ্ধ একটি জাতীয় পার্টি আমি মৃত্যুর আগে দেখে যেতে চাই। এই ফাটলটি না হলে অবশ্যই আমরা অত্যন্ত প্রীত হতাম। 9বার জাতীয় পার্টি ভেঙে কেউই কখনো দেশব্যাপী জাতীয় পার্টি বা নব্য জাতীয় পার্টি করতে পারেনি। এরশাদের জাতীয় পার্টি, জিএম কাদের জাতীয় পার্টি মূলধারা এটিই আছে, এটিই থাকবে শত বাধা সত্ত্বেও। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর পর দলকে এগিয়ে নিতে নতুন কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানান দলের নেতারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, কখন থেকে এই বিক্ষোভ চলছে আর বিক্ষোভে কি দাবি জানানো হয়েছে? গত সোহাগ হত্যাকাণ্ডের যে চট্টগ্রাম ঢাকার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজ নামাজের পর বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ থেকে একটি বিক্ষোভে ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভটি মাত্র শুরু হয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। আমি যদি এখানকার সার্বিক চিত্র আপনাকে দেখায়, দেখবেন যে জামাতের বিপুল একটি বড় মিছিল নিয়ে তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে যাত্রা শুরু করেছে। এই যাত্রাটা তারা শাহবাগ গিয়ে আবার প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম এসে সেই স্বর কথা রয়েছে। তারা এখান থেকে যে দাবিটি জানাচ্ছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা এর প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া এরকম প্রায় সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যাদের মদতে কিভাবে তারা প্রতিবারই ছাড় পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দল থেকে তাদের বহিষ্কার করা হলো, পুনরাবৃত্তি কেন ঘটছে, সেই সব বিষয়ে কিন্তু তারা এই জামাতে ইসলামী নেতাকর্মীরা প্রশ্ন রাখেন। তারা বলেন যদি এর কঠিন বিচার না হয় তাহলে এইসব ঘটনা কিন্তু বারবারই ঘটতে থাকবে। তাই তারা বলছেন যে এর দ্রুত একটি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে পরবর্তীতে কোনো নেতা কর্মীরা কোনো দলেরই যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়াতে না পারে। তারা বলছেন যে হত্যাকাণ্ডটি ঘটেছে আসলে সেটা খুবই মর্মান্তিক ঘটনা। এমন হত্যাকাণ্ড তারা বলছেন বিগত কয়েক বছরে তারা হয়তো দেখেনি। বলছেন যে এই হত্যাকাণ্ডের যে নির্মম বিচার, সেই নির্মম বিচার এমন নির্মম যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে এমন দৃষ্টান্তমূলক, যেটি ভবিষ্যতে একটি উদাহরণ হিসাবে থাকে। ভবিষ্যতের কোনো দলের কর্মীরা নেতারা জানি এমন বিচারকাণ্ডের ফলে আর করতে সাহস না পায়, সেই দাবি জানায়। বায়তুল মোকাররম থেকে ছিল এই আমার কাছে সর্বশেষ। বায়তুল মোকাররম এলাকা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। মিটফোর্ডের হত্যার ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বড় দল হওয়ায় 2-1 দুষ্কৃতিকারী ঢুকে পড়ে। দুষ্কৃতিকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করে না দল। গত পরশু রাতে পাবনার সুজানগরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে।
গতকালের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অথচ কোনো রাজনৈতিক দল ওই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত যেখানে দলের পদ পদবি নিয়ে সংঘর্ষ হয়নি। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোন দুষ্কৃতিকারী, কোন ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, এই কথা বিএনপি আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় কথা বলেন তিনি। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া উল্লেখ করে মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই সঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপির ক্ষমতায় এলে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করা হবে বলেও জানান তিনি। কারোর মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। শুল্ক আরোপের কয়েকটি বিষয় অমীমাংসিত রেখেই ওয়াশিংটনে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বৈঠক। তবে দ্বিতীয় দফা বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনের শুক্রবার বেশ কিছু বিষয়ে একমত হয়েছে ঢাকা ও ওয়াশিংটন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও এই বিষয় নিয়ে আগামীতে আরও আলোচনা করবে জানিয়েছে প্রেস উইং। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন চৌধুরীর আজ ঢাকায় ফেরার কথা রয়েছে। আলোচনার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনে তারা আবারও যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে জানায় প্রেস উইং। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পরশুরাম ফুলগাজীতে পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত ফেনীর ৩ উপজেলার কিছু এলাকা, ভাঙা বাঁধে বেড়েছে বিপত্তি। ডিএনসিসি হাসপাতালে পরীক্ষায় 25% ডেঙ্গু রোগী, চিকুনগুনিয়ার প্রকোপও বাড়ছে। সচেতনতা বাড়ানোর উদ্যোগ দক্ষিণ সিটির। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা উপজেলার কিছু এলাকা। ফেনীর পরশুরামে বন্যার পানির সঙ্গে আসা সাপের কামড়ে রোকেয়া আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। ধীরে ধীরে দুই উপজেলায় পানি কমে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার আংশিক এলাকা। 3 উপজেলার 109টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এতে ভোগান্তিতে পড়েন পানিবন্দী এলাকার মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে আছে 5,000 মানুষ। বাঁধ মেরামতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্যা কবলিত কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ ভালো হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফেনীর ফুলগাজীতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, যাদের দিয়ে এই কাজটি করানো সম্ভব তাদেরকেই দেওয়া হবে। এটি কোনো ছোট প্রকল্প নয়। উল্লেখ করে তিনি বলেন, এর জন্য কারিগরি দক্ষতা প্রয়োজন। ত্রাণ কার্যক্রমে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা
বা সবাই যথাযথ ত্রাণ পাচ্ছেন কিনা সেসবের খোঁজ নেন তিনি। এছাড়া কিভাবে কাজ করে ভুক্তভোগীরা উপকৃত হবেন সেসবের খোঁজও নেন তিনি। পরে ফুলগাজীর মুন্সিরহাটে আজমেরি বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়া এলাকায় মুহুরী নদীর ভাঙন স্থান পরিদর্শন করেন দুর্যোগ উপদেষ্টা। নাম্বার 1 হইতে হবে, ক্লাস হইতে হবে, কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। ফেনীর বন্যায় শুধু ফসলের ক্ষতিই নয়, কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। ফুলগাজীর মুন্সিরহাটে কৃষক রাসেল গরু হারিয়ে শোকে কাতর। এছাড়াও ঘেরের মাছ ও পোল্ট্রি খামারের ক্ষয়ক্ষতিতে দিশেহারা তার মতো আরও অনেকেই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের কৃষক রাসেল সাধ্যের সবটুকু দিয়ে লালন করেছিলেন দুটি গরু। উদ্দেশ্য আগামী কোরবানির হাটে বিক্রি, কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সে স্বপ্ন এখন অতীত। বানের পানিতে ভেসে যাওয়া গরু হারিয়ে দিশেহারা রাসেল। সত্যি আমার গরু বাসায় নিয়ে গেছে, তখন আমরা সবাই অনেকজন গেছে, গ্রামীয়লা যাই সবাই কাতর হয়ে গেছে, গরু আর ফিরিয়ে আনতে পারে নাই, গরু মারা গেছে। ঘরের মুখ আছে, মুখ বরাবর ভাঙনারা ভাঙছে। এখনো কোনো সরকারি কোনো লোক কোনো কর্মকর্তা আসে এখনো দেখেও না। শুধু রাসেলই নয়, তার মতো আরো অনেক কৃষক, উদ্যোক্তা ও খামারির স্বপ্ন কেড়ে নিয়েছে বন্যা। একটা জায়গাতে 4-5টা রাখছি, তো ওই চাবাচাবি করে অনেকগুলো মুরগি নষ্ট হয়েছে। বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সেই অনুযায়ী প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত খামারি রয়েছেন, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়টি আমরা দেখব এবং এই রকম আপনাদেরকেও আহ্বান করব, যারা এরকম ক্ষতিগ্রস্ত আছে তাদের যদি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদেরকে দেওয়া হয়, আমরা অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। এবারে বন্যায় 2000-এর বেশি পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। প্রাণী সম্পদে এখন পর্যন্ত প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি কমায় ফেনী সহ বিভিন্ন জেলার প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু করেছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ। মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় 7800 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আর লক্ষ্মীপুরে 400 হেক্টরের বেশি বীজতলা ও 200 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে 300-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। 5 ঘন্টা জমি মনে করেন কি করে বাঁচি, মনে করেন ডুবি গেছে। খাগড়াছড়ির কবাখালী ও মেরুং ইউনিয়নেও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষতি হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরী। এতে টানা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় এমন পরিস্থিতি বলছেন তারা। তবে নগরবাসীর সচেতনতার অভাবকেও দায়ী করছে সিটি কর্পোরেশন। পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সবার সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। বরিশালে 159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় 9 জুলাই। এর ফলে 68 বর্গ কিলোমিটার নগরীর প্রায় সব রাস্তা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ভারী বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বরিশাল শহর নাই, এখন পানি, সমুদ্র আর সমুদ্র এইরকম মনে হইতেছে। রাস্তা জলাবদ্ধতার কারণে এমন একটা অবস্থা হয় যে আমরা হাঁটু সমান পানিও মাঝে মধ্যে হয়ে যায়। পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই আমাদের এই কাদা পানি মেখে তারপরে বাইরে বেরোতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার নিচে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের ত্রুটি বা ড্রেনগুলো যে করা হয় এগুলো যে লম্বালম্বি যে একটা ঢাল থাকে, এই ঢালটা ঠিকমতো ওভারঅল ড্রেনটা পরিকল্পিত ড্রেন যদি হয় সিটির জন্য, তাহলে আশা করি এই পানিটা সহজেই নদীতে পৌঁছে দেওয়া যায়। ময়লা আবর্জনায় ভরাট হওয়া নালাগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন। বিষয়টা স্বীকার করে সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের ড্রেনগুলো আগে পরিষ্কার হয়নি কখনো। এই বছর আমরা
আমাদের প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ভিতরে ময়লাগুলা এরকম অবস্থা যে এগুলা জমাটবদ্ধ হয়ে কেকের মতো হয়ে গেছে। ড্রেনের ভিতরে কোনো ময়লা ফেলবে না, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা থাকবে, আর ড্রেনগুলো শুধুমাত্র পানির জন্য। বরিশাল নগরীতে বর্তমানে 180 কিলোমিটার ড্রেন রয়েছে, নতুন করে কাজ চলছে আরও 50 কিলোমিটারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ড্রেন ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তি বেড়েছে টার্মিনাল ব্যবহারকারীদের। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছে পৌর কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরেই এই অবস্থা। এছাড়াও টার্মিনাল জুড়ে বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন। কাদা মাজা বাজে থাকলে তো এই টার্মিনালই কানা হয়ে যাবে, টার্মিনালে লোক আসবে না। আমরা এরকম ভাবে থাকলে তো এর আসা চলবে না। মোটরের সমস্যা হয়, ব্যাটারির সমস্যা হয়, আর কন্ট্রোল বক্স আছে তার সমস্যা হয়, গাড়ির টায়ার টিউব সমস্যা হয়। কাউন্টার মালিকরা বলছেন, পৌর কর্তৃপক্ষকে নিয়মিত কর দেওয়া হলেও তাদের উদাসীনতার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের কাউন্টারের মধ্যেও পানি উঠে যায় এবং এই সংস্কারের কাজের জন্য কয়েকবারই প্রতিনিধিদের জানানো হয়েছে, কিছুক্ষণ পরেই তারা আবার ভুলে যায়। পানি এইভাবে জমেই থাকে, ইনরা একটু খেয়াল দিলে এই জায়গার উন্নতি হয়, কিন্তু ইনরা তো আসলে খেয়াল করে না। টার্মিনাল সংস্কারে প্রকল্পের মাধ্যমে কাজ শুরুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমাদের একটা প্রকল্প আছে RUTDP, এই প্রকল্পের আওতায় আমরা বাস টার্মিনালের এই এলাকা ভবন সংস্কার, মেরামত ও সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি। ওই প্রকল্প ইনশাল্লাহ শুরু হলে আমরা বাস্তবায়ন করব। 2001 সালে 3 একর জমিতে গড়ে ওঠে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল। দক্ষিণাঞ্চলের 16 জেলার বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে পরীক্ষায় 25% রোগীরই ডেঙ্গু ধরা পড়ছে। পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীও। বহির্বিভাগে আসা রোগীদের ক্ষেত্রে এই তথ্য মিলেছে। এদিকে পুরো জুন মাসে যে সংখ্যক ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন, জুলাইয়ের 10 দিনেই হয়েছেন তার চেয়ে বেশি। কয়েকদিন ধরে জ্বরের সঙ্গে গায়ে ব্যথা পোশাক কর্মী সবিতা রানীর। চিকিৎসা নিতে এসেছেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে। শুধু এবারই নয়, কয়েকদিন আগেও জ্বরে ভুগছিলেন তিনি। হাতে পায়ে ব্যথার তীব্রতায় দিশেহারার মতো অবস্থা তার। এখন খালি জ্বর, আর এই হাঁটতে পারি না, আডুতে ব্যথা, কোমরে ব্যথা, গিডি ব্যথা, কিছু ধরতে পারি না। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডা জ্বরের চিকিৎসা নেন 4 থেকে 500 রোগী। এদের মধ্যে 100 থেকে 150 জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়, যেখানে কমপক্ষে 40 জনেরই ধরা পড়ছে এ রোগ। অনেকের আবার চিকুনগুনিয়াও হচ্ছে। আউটডোরে পেশেন্ট আসে জ্বর, হয়তো আমরা টেস্ট করলে যদি যাদের টেস্ট করা হয় তাদের 40 থেকে 50টা পাওয়া যায়, কিন্তু সবগুলোকে টেস্ট করা হয় না। আমাদের রিপোর্ট করে ফিভার নিয়ে টেস্ট হয়তো করে অ্যারাউন্ড, আমাদের টেস্ট অ্যারাউন্ড হচ্ছে 100 থেকে 150। ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টা ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা রয়েছে। তবে আক্রান্তদের উপসর্গ দেখা দেওয়ার পরও দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের অ্যালার্মিং হইতে হবে সেই সময় যখন যদি এরকম দেখা যায় যে আমাদের চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন, এগুলো ইন্ডিকেট করে যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। ডেঙ্গুর যে ভীতিটা রয়েছে যে আপনার ডেঙ্গু শক সিনড্রোম করা, কারণ ওখানে রক্ত থেকে পানি বেরিয়ে আসে, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, এবং এই ডেঙ্গু শক সিনড্রোম আর কখনো কখনো আপনার হেমোরেজিক ফিভার, অর্থাৎ প্লাটলেট খুবই কমে গেলে তখন কারো কারো রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। পুরো জুন মাসে মহাখালীর এই হাসপাতালে 92 জন ডেঙ্গু রোগী ভর্তি হন, অথচ চলতি মাসের প্রথম 11 দিনেই ভর্তির সংখ্যা 100 ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া।
টানা অভিযানের কারণে এখনও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজল মাকসুদ জাহেদি। সকালে রাজধানীর পুরান ঢাকায় এলাকায় প্রায় ৬ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মশক নিধন অভিযান চালানোর সময় এসব কথা জানান তারা। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান কর্মকর্তারা। বলেন, কারো একার প্রচেষ্টায় ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলমান রাখায় জোর দেন তারা। শুক্র শনিবারই আমরা চাই যে অভিযান পরিচালনা করে আপনাদের এই নগরকে সুন্দর রাখা। তো আমরা যেটা চাচ্ছি যে এই সময়টি যেহেতু আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল সময়, বর্ষাকাল, এই সময়টি আমরা অব্যাহতভাবে আমাদের এই কাজটি পরিচালনা করব। আমরা চাই যে এখানে এলাকার জনসাধারণ তারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা পর্যায়ক্রমে সব অঞ্চলেই যাব। আমরা চাই যে জনগণ এই প্রক্রিয়ার সাথে আমাদের সাথে সংযুক্ত হোক। কাজেই আমরা যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম নিচ্ছি তার কিন্তু সুফল একটা আমরা আস্তে আস্তে পাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই বাস্তবতায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন ছাদ বাগান গড়ে তুলেছেন নাটোর জেলা প্রশাসক, যার স্বীকৃতিস্বরূপ 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন তিনি। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ, যার আয়তন প্রায় 21,000 বর্গফুট। একসময় যেখানে ছিল শুধুই কংক্রিট, এখন সেখানে শোভা পাচ্ছে সবুজের সমারোহ। এই বাগানে ফলদ, বনজ, ঔষধি সহ 80 প্রজাতির 450 বৃক্ষ রয়েছে। এমন বিলুপ্ত প্রায় অনেক গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ কর্নার। পরিবেশ বান্ধব এই বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন ছাদ বাগান করতে। এইখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ এবং কি ঔষধি গাছ। আমার মনে হয় যে নাটোরে যে সমস্ত ছাদ আছে তারা যদি এইভাবে ছাদ বাগান করেন তাহলে একদিকে যেমন ফলজ বৃক্ষ লাগালে আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে, আমাদের ক্ষুধা নিবৃত্ত হবে। এই বাগানের পেছনের উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, অক্সিজেন উৎপাদন এবং মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি। 2025 সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার নাটোরবাসীর জন্য গর্বের বলছেন জেলা প্রশাসক। একটা অক্সিজেন ফ্যাক্টরি তৈরি হয়েছে এই ছাদ বাগানের মাধ্যমে এবং একটা পরিবেশ বান্ধব একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। যারাই আসবেন, এখানে যে সেবা প্রার্থীরা আসবেন বা যারা এই অফিসে কর্মরত আছেন, সবাই এখানে এসে একটা সুন্দর পরিবেশ এখানে পাবে। জেলা প্রশাসকের এই উদ্যোগকে প্রশংসনীয় বলছেন বিশিষ্টজনরা। সরকারি অন্য অফিসে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। জেলা প্রশাসকের ছাদ বাগানটি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে, যা শুধু জেলা প্রশাসকের সুনাম বাড়ায়নি, বরং নাটোরবাসীরও সুনাম বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই ছাদ বাগান অনন্য উদ্যোগ, যা একদিকে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্ধারিত সীমার দ্বিগুণ গতিতে গাড়ি চলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। একটি দুটি নয়, দিনে অন্তত 300 গাড়ি এই সীমা লঙ্ঘন করে। এতে দুর্ঘটনাও কম নয়। এসব রোধে ভিডিও দেখিয়ে মামলা দিচ্ছে ট্রাফিক বিভাগ। 18 দিনে 2500-এর বেশি মামলা হয়েছে, এতে সুফলও মিলছে। শুরুর চেয়ে এখন মামলার সংখ্যা কমেছে। ভবিষ্যতে মহাসড়কেও এমন মামলার চিন্তা পুলিশের। শাহজালাল বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাত্র 11 কিলোমিটার। এর মাঝেই নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ গতি তুলছেন অনেক চালক। সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের হিসাবে প্রতিদিন অন্তত 300 গাড়ি ঘন্টায় 150 কিলোমিটারে চলার চেষ্টা করে। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। এদের থামাতে সিসি ক্যামেরার ফুটেজ পাঠানো হচ্ছে পুলিশকে। সেখানে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হচ্ছে মামলা, যার কপি ডাকে পাঠানো হয় মালিকের ঠিকানায়। আমি মনে করি এটা ভালো একটা দিক, কারণ ওভার স্পিড আসলে কোনো জায়গাতেই ভালো না। লিমিট ছিল 80, কিন্তু আমি এখানে চালাইছি 110-এ। সেই কারণে হয়তো মামলাটা দিচ্ছে। প্রতিদিনই আমরা যেটা দেখছি, ওনারা আমাদেরকে যেটা দিচ্ছে তাতে প্রায়
200-250 এরকম মামলা, 180 এ ধরনের মামলা হচ্ছে। তো 500 থেকে কমে এসেছে, এসে 200-180 এরকম চলে আসছে। গতিসীমা লঙ্ঘনে প্রথমবার জরিমানা 2500, পরে প্রতিবারে 5000 টাকা। 3বার মামলা হলে ওই গাড়ি কালো তালিকাভুক্ত হয়। এখন পর্যন্ত অ্যাভারেজে প্রায় 300 মামলার মতো আমরা ঘটনার মতো আমরা পাই। তো ওভার স্পিড যারা করছেন তাদেরকে আমরা ইতিমধ্যে প্রায় 1000-এর মতো নোটিশও করেছি। জুনের শেষ দিক থেকে 18 দিনে এমন মামলা 2636টি। ডিএমপি বলছে এরই মধ্যে সুফল মিলতে শুরু করেছে। ভবিষ্যতে অন্য সড়কেও এ উদ্যোগ নেওয়া হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য এটি হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা, যে আমরা যেন ট্রাফিক আইনের প্রতি সবাই একটু শ্রদ্ধাশীল হই এবং এর মাধ্যমে আমরা সড়ক দুর্ঘটনা অবশ্যই আমরা কমিয়ে আনতে সমর্থ হব এবং আমরা সবাইকে একটা ভালো নগরী উপহার দিতে সক্ষম হব। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ সবাইকে।